হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এই মুহূর্তে তোমাদের সামনে আমি সুমন। তো স্টুডেন্ট, তোমরা আগের বারে লক্ষ্য করেছিল ভিডিওটি যে পলিনেশন অর্থাৎ পরাগ যোগের মাধ্যম হিসেবে একটা পদ্ধতি তুলে ধরা হয়েছিল, সেটাকে বলা হয় কি স্বপরাগ যোগ। কিন্তু স্টুডেন্ট একটু লক্ষ্য করো, পরাগযোগ তখনই ঘটে যখন পরাগ রেণু গর্ভমুণ্ডে ওপর পাতিত হয় বা যোগ হয়। কিন্তু আগের ভিডিওতে দেখলাম আপনা আপনি চলে গেল, কিংবা সেইখানের পুংরেণু তার কাছেই স্ত্রী রেণু গর্ভাশয় বা গর্ভমুণ্ডে পাতিত হলো। তো যখন দূরে অবস্থান করে তখন কি হয়? আপনা আপনি তো যেতে পারে না, একটা জড় বস্তু, এগুলো রেণু, ক্ষুদ্র একটা মাইক্রো রেণু, কিন্তু কারো মাধ্যম তাকে পৌঁছতে হয়। যদি না পৌঁছানো হয় বা যদি না সে পৌঁছতে পারে, তবে কিভাবে তাদের মধ্যে মিলন ঘটবে, কিংবা যদি না পৌঁছতে পারে কিভাবে মিলন ঘটবে, কিংবা মিলন না ঘটলে মিলনের পরবর্তী ঘটনাগুলো অর্থাৎ অপত্য উৎপন্ন হবে কি করে। তো এমনি এমনিতে যেতে পারে না দূরে অবস্থান করলে। যখন স্ত্রী দেহ দূরে অবস্থান করে আছে, পুং দেহ দূরে অবস্থান করে আছে, তো কাছাকাছি তো যেতে হবে। তো না গেলে কি করে হয়? অর্থাৎ কোনো একটা মাধ্যমের দ্বারা, কিংবা কোনো এজেন্টের দ্বারা, কিংবা কোনো বাহকের দ্বারা যখন একই উদ্ভিদের না হয়ে যখন দুটো ভিন্ন উদ্ভিদের, একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে কোনো বাহকের উপস্থিতিতে, এরূপ পরাগযোগকে বলবো আমরা বাহক নির্ভর পরাগযোগ, কিংবা ক্রস পলিনেশন, কিংবা ইতর পরাগযোগ। তো তাহলে ইতর পরাগযোগী ফুলের বৈশিষ্ট্য কি? না, ইতর পরাগযোগ ফুলের বৈশিষ্ট্য হলো সবসময় এরা কি একলিঙ্গ প্রকৃতির, তবে কোনো কোনো ক্ষেত্রে বহু বা উভয়লিঙ্গ প্রকৃতির হয়ে থাকে, তো সেটা পরে এসছে। তো সাধারণত কি একলিঙ্গ, হয় পুংলিঙ্গ কিংবা স্ত্রীলিঙ্গ ফুল। ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহক অবশ্যই প্রয়োজন, এই জন্য এই পরাগযোগকে বলা হয় বাহক নির্ভর পরাগযোগ। সাধারণত ইতর পরাগযোগে কি হয়, বিভিন্ন ধরনের, যেমন তাল, সুপারি ইত্যাদির ক্ষেত্রে ইতর পরাগযোগ লক্ষ্য করা যায়। এইবার ইতর পরাগযোগ দুটো উদ্ভিদের মধ্যে ফুলের সংকরায়ন ঘটে কিংবা পরাগ মিলন ঘটে বলে, বা আলাদা আলাদা দুটো উদ্ভিদের মধ্যে মিলন ঘটে বলে ইতর পরাগযোগকে বলা হয় অ্যালোগ্যামি বা জেনোগ্যামি। ইম্পর্টেন্ট টার্ম, তোমরা একটু ভালো করে ফলো করবে। ইতর পরাগযোগকে অ্যালোগ্যামি বা জেনোগ্যামি বলা হওয়ার কারণ হলো দুটো আলাদা আলাদা একই প্রজাতির দুটি আলাদা আলাদা উদ্ভিদের মধ্যে বা দুটি আলাদা আলাদা উদ্ভিদ অবস্থিত ফুলের মধ্যে বাহক দ্বারাই তাদের মধ্যে পরাগযোগ ঘটে। এই জন্যে ইতর পরাগযোগকে জেনোগ্যামি বা অ্যালোগ্যামি বলা হয়। তো দেখি কি কি বাহকের দরকার হয়, বা কার মারফত, কার দ্বারা বা কোন ট্রান্সপোর্টের মাধ্যমে পুংরেণুগুলো গর্ভমুণ্ডের দিকে ছুটে যায়। তো বাহক যেহেতু হয়, বাহকের অনুযায়ী ফুলগুলোকে সেভাবেই নামকরণ করা হয়। এক নম্বর হচ্ছে অ্যানিমোফিলি, অর্থাৎ কি বায়ু পরাগী ফুল, অর্থাৎ এর মাধ্যমটা হচ্ছে কি বায়ু। বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে যে মাধ্যম বা যে বাহক বা বায়ু বাহকের মধ্য দিয়ে ফুলের ইতর পরাগযোগ সম্পন্ন হয়, সেই রকম ফুলকে বলবো আমরা কি অ্যানিমোফিলি। তো অ্যানিমোফিলি যেহেতু বলবো বায়ু পরাগী, তাহলে এদের পুংরেণু বা এদের ফুলগুলোর বৈশিষ্ট্য কি? না, ফুলগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয় এবং ফুলে অবস্থিত পুংরেণুগুলো খুব ক্ষুদ্র এবং হালকা হয়, কোনো কালারফুল বা বর্ণময় হয় না, রঙিন কিংবা ধূসর বর্ণের হয়। সাধারণত এই বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে বাতাসে ভেসে যাওয়ার জন্য ফুলের শেষ প্রান্তের দিকে বা রেণুর শেষ প্রান্তের দিকে কিছু কিছু পক্ষল জাতীয় পদার্থগুলো বা পাখনার মতো কিছু কিছু অংশ থাকে, যার মধ্যে বায়ুতে তারা সহজে ভেসে বেড়াতে পারে এবং ওই প্রজাতির অন্য উদ্ভিদের গর্ভমুণ্ডে পতিত হতে পারে, যেমন ধানের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। 2 নম্বর কি হাইড্রোফিলি। হাইড্রোফিলি মিনস কি জলপরাগী, অর্থাৎ জলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পুংরেণুটা বাহিত হয় এবং ওই প্রজাতির উদ্ভিদের ফুলে পরাগযোগ ঘটে। সাধারণত জলপরাগী হওয়ার ক্ষেত্রে
ফুলগুলির পুংরেণুগুলোর কি বৈশিষ্ট্য থাকে না, পুংরেণুগুলো একটা মোম জাতীয় আবরণ দ্বারা আবৃত থাকে যাতে সহজে জল ভেদ না করতে পারে। সাধারণত পাতা ঝাঁঝির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বায়ুপরাগীর মতো হাইড্রোফিলি বা জলপরাগী ফুলেরও কোনো বর্ণ থাকে না, বর্ণহীন এবং ক্ষুদ্র প্রকৃতি হতে পারে। এইবার পাতা ঝাঁঝির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বায়ুপরাগী আবার জলপরাগী ফুলের ক্ষেত্রে আবার কি লক্ষ্য করা যায়, একটা জলের সারফেস লেয়ার দিয়ে ভেসে ভেসে যেতে পারে পুংরেণুগুলো, আবার একটা জলের ডিপ লেয়ার দিয়ে যেতে পারে। 3 নম্বর এন্টোমোফিলি, অর্থাৎ কি, যখন বাহক হিসেবে ইতর পরাগযোগে পতঙ্গের ব্যবহার হয়, এরকম অবস্থা বা এরকম ফুলকে বলবো এন্টোমোফিলি ফুল, বা পরাগযোগকে বলবো এন্টোমোফিলি। এইবার পতঙ্গের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় না, পতঙ্গ যেহেতু আকৃষ্ট করে, ফুলগুলো আকৃতি একটু বর্ণময় হবে, অর্থাৎ কালারফুল হয়। তার কালারফুলের জন্য সহায়তা করে কি, দলমণ্ডল। দলমণ্ডলগুলো একটু বৃহৎ প্রকৃতির হয়। অবশ্যই যেহেতু পতঙ্গ আক্রমণ করে বা পতঙ্গের দ্বারা পরাগযোগ ঘটে, তাহলে ফুলগুলোতে অবশ্যই মকরন্দ বর্তমান, কারণ ওটার জন্যই পতঙ্গগুলো আকৃষ্ট হয়। এরপর কি, অর্নিথোফিলি, অর্থাৎ পক্ষী পরাগী ফুল, অর্থাৎ যখন বাহক হিসেবে পাখি ব্যবহার হয় বা পাখির দ্বারা যখন পরাগযোগ ঘটে থাকে। তো পাখির দ্বারা যেহেতু পরাগযোগ ঘটে থাকে, তাহলে এরূপ অনুযায়ী ফুলগুলোকে বিভিন্ন ধরনের ফুলের বৈশিষ্ট্য থাকে। 1 নম্বর, পাখি যেহেতু আকৃষ্ট হয়, পাখির দ্বারা যেহেতু আকৃষ্ট হয়, তাহলে ফুলগুলির দলমণ্ডল খুব বৃহৎ হয় এবং বর্ণময় হয় এবং কালারফুল, অর্থাৎ কি, রঙিন দলমণ্ডল যুক্ত। 2 নম্বর, ঠিক অনুরূপভাবে ফুলগুলোতে মধু, মকরন্দ ইত্যাদি বর্তমান। 3 নম্বর, যেহেতু পাখি চঞ্চু দিয়ে ফুলের মকরন্দটা গ্রহণ করে, তাহলে ফুলগুলোর দলমণ্ডলটা একটু লম্বাকৃতি হয় এবং ভেতরে চোঙাকৃতি হয়। ফলে পাখির ক্ষেত্রে কি হয়, ফুলের এরকম বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় বা অর্নিথোফিলি। এছাড়াও কিছু কিছু পরাগযোগের মাধ্যমে বা কিছু কিছু বাহকের মাধ্যমে পরাগযোগ ঘটে থাকে। সে বাহক অনুযায়ী কি কি নাম ভালো করে লক্ষ্য করো, বোর্ডের দিকে লক্ষ্য করবে। যখন শামুক দ্বারা হয় তখন তাকে বলা হয় কি, মেলাকোফিলি। এর ক্ষেত্রে ঠিক কচুরিপানার ক্ষেত্রে লক্ষ্য করা যায় মেলাকোফিলি বা শামুক দ্বারা পরাগযোগ। কি লক্ষ্য করা যায় না, শামুকের যেসব উদ্ভিদগুলো শামুক দ্বারা পরাগযোগ হয়, তার ক্ষেত্রে কি লক্ষ্য করে, তাদের ক্ষেত্রে চমসা মঞ্জরি লক্ষ্য করা যায়। ইম্পর্টেন্ট টার্ম, এটা একটু মনে রাখবে যে শামুক দ্বারা পরাগযোগে ফুলের বৈশিষ্ট্য হলো খুব চমক প্রমদ, চমসা মঞ্জরি লক্ষ্য করা যায়। এছাড়া যখন বাদুড় দ্বারা পরাগযোগ ঘটে, তখন তাকে বলা হয় কি, কাইরেপ্টেরোফিলি। স্পষ্ট উচ্চারণ করবে, একটু দেখে পড়বে, কাইরেপ্টেরোফিলি। যখন মানুষের দ্বারা ঘটতে থাকে তখন তাকে বলা হয় কি, অ্যানথ্রোপোফিলি। যখন মৌমাছির দ্বারা ঘটতে থাকে তখন তাকে বলা হয় কি, হাইমেনোপটেরোফিলি। প্রজাপতির দ্বারা ঘটতে থাকলে তাকে বলা হয় কি, সাইকোফিলি। আর যখন পিপিলিকা বা পিঁপড়ের দ্বারা ঘটে তখন তাকে বলা হয় কি, নির্মোফিলি। তাহলে এতগুলো বাহকের মাধ্যমেই ইতর পরাগযোগটা আমার সম্পন্ন হয়। কিন্তু ইতর পরাগযোগ সম্পন্ন হওয়ার পর তাহলে ইতর পরাগযোগ তো আমার করলাম, অর্থাৎ পুংরেণুগুলো দূরে বাহিত হয়ে গিয়ে ওই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলে আমার মিলন ঘটানোর জন্য প্রস্তুতি হলো কিংবা মিলন ঘটলো। তো এই মিলনের ফলে লাভ কি হলো বা ক্ষতি কি হলো? লাভ ধরলে কি হয়, অর্থাৎ ইতর পরাগযোগের বা বাহক নির্ভর পরাগযোগের সুবিধা কি? স্বপরাগযোগের ক্ষেত্রে বলেছিলাম কি, যে প্রজাতির বিশুদ্ধতা পাওয়া যায়, কিন্তু এর ক্ষেত্রে সেটা আমি বলবো না। এর ক্ষেত্রে কি বলবো, স্বপরাগযোগের ক্ষেত্রে বলবো মাতৃ বা জনিত্র উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য পাওয়া যায়। কিন্তু ইতর পরাগযোগে কি হয়, জনিত্র জীবের থেকে বা জনিত্র ফুলের থেকে অপত্য যে ফুল উৎপন্ন হয় সেটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ফুল উৎপন্ন হয়। ফলে কি হয়, উন্নত ফুল বৈশিষ্ট্য হলে পর কি হয়, মডিফিকেশন ঘটে, ইভলিউশন ঘটে বা অ্যাডাপ্টেশন ঘটে। ফলে ফুলগুলি শক্ত, সবল এবং দৃঢ় প্রকৃতির হয় এবং অপত্যগুলো পরিবেশে খাপ খাওয়ানোর ফলে তারা কি থাকে, বহুদিন যাবৎ বেঁচে থাকতে পারে। তাহলে এগুলো আমার কি ইতর পরাগযোগের সুবিধা। কিন্তু অসুবিধা কি, ভালো করে লক্ষ্য করো বা ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো। ইতর পরাগযোগের অসুবিধাটা হলো কি না, যেহেতু দূরে বাহিত হয়, সামনাসামনি তো ঘটে না, দূরে বাহিত হয়। দূরে বাহিত হওয়ার ফলে বাহক নির্ভর হয়। যদি না বাহক ঠিকঠাকভাবে পাওয়া যায় কিংবা বাহকের অনুপস্থিতি থাকে বা দুর্বল বাহক হয়, তাহলে কিন্তু পরাগযোগ ঘটে না।
ফলে আমার কি নিষেক সম্পন্ন হয় না। 2 নম্বর, যখন ইতর পরাগযোগ ঘটে তখন ঠিকঠাকভাবে যদি না গর্ভমুণ্ডে পাতিত হয় সেক্ষেত্রে হয় না, পরাগযোগ সম্পন্ন হয় না। 3 নম্বর কি না, পরাগযোগগুলো যেহেতু বাহকের মাধ্যম দিয়ে ঘটে থাকে, তাহলে ধরো বাহকের মাধ্যম দিয়ে কোনো ক্রমে বাহকটা রাস্তায় আটকে গেল, তার মানে কি পরাগ পুংরেণুটা স্ত্রীর গর্ভমুণ্ডে পাতিত হলো না বা পৌঁছাতেই পারলো না। আবার বাহকের দ্বারা যেহেতু ঘটে অত্যাধিক পরিমাণে রেণু নষ্ট হয়, প্রজাতির বিশুদ্ধতা পাওয়া যায় না, অর্থাৎ কি মাতৃকোষের যা বৈশিষ্ট্য সেই রূপ আমি অপত্য জীবে সেই বৈশিষ্ট্য আমি কখনো পাবো না। উন্নত বৈশিষ্ট্য পাবো ঠিকই, কিন্তু প্রজাতির বিশুদ্ধতা থাকে না, অর্থাৎ মাতৃকোষ বা জনিত্রকোষের যে বিশুদ্ধ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় অপত্যের দেহে কিন্তু সেটা আমি খুঁজে পাবো না। তাহলে এটা গেল কি আমার ইতর পরাগযোগের অসুবিধা। কিন্তু একটা গুরুত্বপূর্ণ টার্ম, এগুলো কি ইতর পরাগযোগ সাধারণত একলিঙ্গ ফুলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অর্থাৎ কি যে ফুলে কেবলমাত্র পুংস্তবক কিংবা স্ত্রীস্তবক থাকে তাদের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কিন্তু এমনও তো হতে পারে যে উভলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ ঘটে থাকে। বলবে কি করে সম্ভব? এটাও সম্ভব, বিভিন্ন কারণে হতে পারে। সেই কারণগুলো এখন তুলে ধরছি যে ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলে, যেমন কি ডাইক্লিনি বা একলিঙ্গ, অর্থাৎ আমরা জানি একলিঙ্গ ফুলে পরাগযোগ ঘটে বা ইতর পরাগযোগ ঘটে, সেটা স্বাভাবিক। এরূপ অবস্থাকে বলা হয় কি বা এরূপ ফুলকে বলা হয় কি একলিঙ্গ বা ডাইক্লিনি। সাধারণত কি হয়, জবা গাছের ক্ষেত্রে লক্ষ্য করে, কুমড়ো গাছের ক্ষেত্রে লক্ষ্য করে বা কুমড়ো ফুলের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যখন উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে ইতর পরাগযোগ লক্ষ্য করা যায়, হতেও পারে, কিভাবে হতে পারে সেটা ভালো করে লক্ষ্য করো। টার্মটা কি? ডাইকোগ্যামি। ডাইকোগ্যামি মিনস কি? বিষম পরিণতি। স্বপরাগযোগে বলেছিলাম কি সমপরিণতি, একই সঙ্গে পুংস্তবক এবং স্ত্রীস্তবক পরিণত লাভ করে, ফলে তাদের মধ্যে ওই ফুলের মধ্যেই ওই ফুলেরই পুংরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে পাতিত হয়। কিন্তু সেটাও ছিল উভলিঙ্গ ফুল, এটাও কিন্তু উভলিঙ্গ ফুল, অর্থাৎ কি উভলিঙ্গ ফুলে আলাদা আলাদা সময়ে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের ম্যাচুরেশন ঘটে বা পরিণতি লাভ হয় বা বিষম পরিণতি ঘটে। এইবার যখন পুংস্তবকটা বা পুংকেশরটা আগে পরিণত লাভ করে, এরূপ বৈশিষ্ট্যযুক্ত ফুলকে বলবো আমরা, বা এরূপ বৈশিষ্ট্যযুক্ত ইতর পরাগযোগের মাধ্যমকে বলবো আমরা কি প্রোটেন্ড্রি, অর্থাৎ কি পুং প্রো পরিণতি, অর্থাৎ কিংবা প্রো পুং পরিণতি, অর্থাৎ পুংকেশরটা আগেই পরিণত লাভ করে যায় স্ত্রীস্তবক পরিণত হওয়ার আগেই। এর ফলে কি হয়, উভলিঙ্গ ফুল কিন্তু পুংকেশর আগে পরিণত হয়ে যাওয়ার ফলে অন্য ফুলে স্ত্রী বা গর্ভমুণ্ডে পাতিত হয়। যদি স্ত্রীটা বা গর্ভকেশরটা আগে পরিণত লাভ করে, এরকম ফুলকে বলবো আমরা কি প্রোটোগাইনি। রজনীগন্ধার ক্ষেত্রে লক্ষ্য করা যায় আগে স্ত্রী ফুলটা স্ত্রী স্তবকটা পরিণত লাভ করে, স্ত্রী স্তবক আগে পরিণত হওয়ার লাভ করার ফলে অন্য ফুলের পুংরেণুটা ওই স্ত্রী স্তবকে গর্ভমুণ্ডে পাতিত হয়, কিন্তু আমার উভলিঙ্গ ফুল। আবার কোনো কোনো সময় লক্ষ্য করা যায় হর্কোগ্যামি। কি এটা জিনিসটা কি না, হর্কোগ্যামি কি, যখন পুংস্তবক এবং স্ত্রীস্তবক কাছাকাছি অবস্থান না করে কিছুটা যখন দূরে অবস্থান করে, সর্ষের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাহলে দূরে অবস্থান করলে কি হয়, উভলিঙ্গ ফুল, তার ক্ষেত্রে কিন্তু স্বপরাগযোগ ঘটে না। কি ঘটে, দূরে অবস্থান করার জন্য ওই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পাতিত হতে পারে না। এর ফলে কি হয়, পুংরেণু অপর ফুলের গর্ভমুণ্ডে পড়ে যায়, কিংবা কোনো বাহকের দ্বারা, কিংবা অপর ফুলের পুংরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে কোনো বাহকের দ্বারা পাতিত হয়ে যায়। ফলে অসম দূরত্বে অবস্থান করার জন্য এরকম ফুলের পরাগযোগ ঘটে, একে বলা হয় কি হর্কোগ্যামি। নেক্সট স্টেপ হেটেরোমরফিজম। হেটেরো মিনস কি সবসময় আলাদা, মরফিজম মানে আকৃতি, অর্থাৎ কোনো কারণে যখন পুংস্তবক এবং স্ত্রীস্তবকের আকৃতিটা ভিন্ন হয়, হতে পারে পুংস্তবক অনেকটা উপরে অবস্থিত, স্ত্রীস্তবকটা একেবারে পুষ্পাক্ষের গোড়ায় অবস্থিত, কিংবা
স্ত্রীস্তবকটা পুষ্পাক্ষের একেবারে উপরে অবস্থিত, পুংস্তবকটা পুষ্পাক্ষের গোড়ায় অবস্থিত। ফলে দুটো অসম দৈর্ঘ্যের হওয়ার জন্য ফুলের আকৃতিটাও বিভিন্ন রকম হয় এবং দূরে অবস্থান করার জন্য তাদের ক্ষেত্রে স্বপরাগযোগ ঘটে না। এই জন্য এই পদ্ধতিটাকে বা তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটে থাকে। একে বলা হয় কি হেটেরোমরফিজম। আমরুল গাছে, পানমরিচ গাছে ইত্যাদি গাছে লক্ষ্য করা যায়। তো এটা বললাম কি ইতর পরাগযোগের, উভলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশল। তো আশা করি স্টুডেন্ট তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছো এবং বুঝার পর অবশ্যই তোমাদের অনেকটাই বোধগম্য হয়েছে। বাকিটা ভিডিওটা ভালো করে একবার দেখবে, যদি না বুঝতে পারো বারবার ভিডিওটা দেখবে, তারপর ভিডিওটা দেখার পর অবশ্যই বইকে, যে কোনো অথরের বইকে ফলো করবে। তো আশা করি ভিডিওটার মাধ্যমে আমি অনেকটা তোমাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে। কোনো কিছু যদি ডাউটেবল কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।